নীরবতা আর প্রকৃতির শান্ত সৌন্দর্যে ভরা হিমাচল প্রদেশের এক অপূর্ব শহর ধর্মশালা। আগের ভিডিওতে আপনাদের কাছে আমাদের ডালহৌসি থেকে ধর্মশালা আসার যাবতীয় তথ্য তুলে ধরেছিলাম। কিভাবে এলাম, কোথায় থাকলাম, এই সবই ছিল সেই ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে আমাদের ধর্মশালা ভ্রমণের গল্প। ধর্মশালাতে এসে কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন এবং এই সম্পূর্ণ ট্যুরটিতে কেমন খরচ হতে পারে এ বিষয়ে যাবতীয় তথ্য। আমরা সবার প্রথমেই যাচ্ছি পালামপুর টি গার্ডেন। ধর্মশালা থেকে পালামপুর টি গার্ডেনের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে ১ থেকে ১ ঘন্টা ১০ মিনিট মতো। চলে এলাম আমরা টি গার্ডেনে। এইদিকে দেখো প্রচুর আচারের স্টল রয়েছে আর এখানে সবুজ চা বাগান। একদিকে চা বাগান আর ঠিক পেছন দিকে ধওলাধার হিলস। আর কিছুদিনের মধ্যেই এই পাহাড় বরফে পুরো ঢেকে যাবে। বেশ সুন্দর এই চা বাগানটা। চা বাগানের প্রাচুর্যের কারণে পালামপুরকে উত্তর ভারতের বা হিমাচলের চায়ের রাজধানীও বলা হয়। ১৯ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর জেমসন এখানে চা চাষের প্রবর্তন করেছিলেন। পালামপুরের চা তার সুন্দর গন্ধ ও হালকা স্বাদের জন্য বিখ্যাত। চা পাতা ছাঁটাই করা হচ্ছে, মানে শেপে আনা হচ্ছে চায়ের ফুল। এই চা বাগানের মধ্যে ঘুরতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমাদের নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে গেল। খুব সুন্দর, একদম নিরিবিলি নির্জন একটা জায়গা, সাথে পাহাড়ের এত সুন্দর একটা ভিউ। আর কিছু মাস পরে, মানে কিছু মাস বললেও ভুল হবে, আর ১ মাস পরে যদি এখানে আসা হয় তাহলে কিন্তু এই সামনে পুরো বরফে মোড়া পাহাড় দেখতে পাবে, সাথে এই সবুজ দিগন্ত বিস্তৃত চা বাগান। অসাধারণ। তো ধর্মশালা এলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরো, এক্সপ্লোর করো, ভালো লাগবে। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে এলাম, আর যত দূরে যাচ্ছি তত সুন্দর লাগছে, তত আরো বেশি চা বাগান দেখতে পাচ্ছি। আর সামনে থেকে এই ভিউটা, ওই যে দূরে ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে। আমরা এতটা দূর হেঁটে হেঁটে চলে এলাম। এখন আমরা রয়েছি পালামপুরের ভেতরে, আর এখান থেকে আমরা এবার যাব বৈজনাথ টেম্পল। পৌঁছে গেলাম আমরা বৈজনাথ শিব মন্দিরের সামনে। এখন গাড়ি পার্ক করলাম, এটা পার্কিং এরিয়া। এরপরে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখানে পরপর প্রচুর দোকান রয়েছে এবং পূজা সামগ্রী নিতে হলে সামনেই দোকান আছে। এখানে সব পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে পরপর। ধুতরো ফুল রয়েছে শিব ঠাকুরের জন্য। এখানে পরপর রয়েছে এরকম দোকান। আমরা পৌঁছে গেলাম মন্দিরে।
বৈদ্যনাথ শিব মন্দির হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত এক প্রাচীন ও পবিত্র মন্দির। ভগবান শিব এখানে পূজিত হন বৈদ্যনাথ হিসেবে। কথিত আছে, নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে এখানে প্রার্থনা করলে শারীরিক ও মানসিক কষ্ট লাঘব হয়। আর এই বিশ্বাসেই শত শত বছর ধরে ভক্তদের টেনে আনছে বৈদ্যনাথে। এবং এখানে শিব ও পার্বতী উভয়ের পূজা হয়। এখানে ভক্তদের জন্য দুপুরে লঙ্গরের আয়োজন করা হয়। চাইলে আপনারাও বিনামূল্যে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। দর্শন করে চলে এলাম। ভীষণ সুন্দর মন্দিরটা, আর যে কোনো মন্দিরে এলে মন তো এমনিতেই ভালো হয়ে যায়। খুব ভালো লাগলো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই দিকে কিন্তু বিনামূল্যে খাবারও দেওয়া হয়। আচ্ছা, এখানে লঙ্গার হয়, তোমাদেরকে বললাম 12টা থেকে 2টো পর্যন্ত এই লঙ্গারটা চলে। তো তার মধ্যে তোমরা যদি আসো তাহলে কিন্তু বিনামূল্যে এই খাবারটা তোমরা খেতে পারবে। এত সুন্দর একটা জায়গাতে মন্দিরটা, মানে এই দিকটাতে ধওলাধার পাহাড় বরফে ভরে থাকে, আর এইখানেই মহাদেবের মন্দির। ভীষণ সুন্দর শান্ত একটা পরিবেশ। বৈদ্যনাথ মন্দিরে অনেকটা সময় কাটিয়ে এবারে আমরা রওনা দিলাম ঐতিহাসিক কাংড়া ফোর্টের উদ্দেশ্যে। তো কাংড়া ফোর্ট যাওয়ার আগে আমরা এই জায়গাতে দাঁড়ালাম। এখানে এই হোটেলটাতে আমরা এরপর খাবার দাবার খাবো, তারপরে ফোর্টের দিকে যাব। এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো যেতে হবে আমাদেরকে, তবে গিয়ে পৌঁছাবো কাংড়া ফোর্টে। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরেই যেতে হবে অনেকটা দূর। পাঞ্জাবি রেস্টুরেন্টে ঢুকেছি, আর লাস্সি খাবো না তা হতে পারে, ওই জন্য নিয়ে নিয়েছি লাস্সি। আর লাস্সিটা সেই রকম ভালো খেতে, আমি আনার সাথে সাথেই খেয়ে নিয়েছি। আমাদের লাঞ্চ চলে এসছে, বাটার নান আর বাটার চিকেন, মানে বাটারে পুরো ভরপুর। খাওয়া দাওয়ার পরে আবারও যাত্রা শুরু করলাম কাংড়া ফোর্টের উদ্দেশ্যে। এখানে টিকিটের জন্য লাগছে 25 টাকা করে পার পারসন, আর মুভি ক্যামেরার জন্য 25 টাকা ইচ। নর্মাল যেরকম টিকিট কাউন্টারে আমরা টাকা দিয়ে টিকিট কাটি, এখানে কিন্তু সেরকম হয় না। এখানে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড, সেটা দিয়ে এখানে একটা কিউআর কোড রয়েছে, সেটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে তারপরে সেই নাম্বারগুলো পুট করে তারপরে টিকিট বুক করতে হবে। তো আমরা পৌঁছে গেলাম কাংড়া ফোর্টে। চলো এই ফোর্টটাকে একটু ঘুরে দেখি। কাংড়া ফোর্ট হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, যা ভারতের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম দুর্গগুলির মধ্যে অন্যতম। বিকেল 5টা অবধি এই ফোর্টটা খোলা থাকে, কিন্তু ওনারা বললেন যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে না ততক্ষণ পর্যন্তই কিন্তু খোলা থাকে। তো এখন অলরেডি 4:15 বেজে গেছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে উপরে যাচ্ছি। এই দুর্গ ধৌলাধার পর্বতমালার পাদদেশে মাঝি ও বানগঙ্গা নদীর মিলনস্থলে একটি পাহাড়ের ওপরে অবস্থিত। ওপরে হনুমান আছে। এই গেটটার নাম হচ্ছে আমিরি গেট। হাঁপিয়ে গেলাম। চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা আর পিছনে বিশাল ধৌলাধার পর্বতমালা, সব মিলিয়ে এই জায়গাটি প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন।
কি সুন্দর এই জায়গাটা। এই ওপরে উঠলাম, উপরে উঠে স্পেশালি এই জায়গাটা, পাহাড়ের এত সুন্দর ভিউ, দারুণ। দারুণ লাগছে। সামনে একটা জলের স্রোত দেখতে পাচ্ছি, আর এত চারিদিকটা সবুজ, এত সুন্দর। আর এদিকে ধৌলাধার হিলস, দারুণ। ওই উপরেও জায়গা রয়েছে, ওই উপরটাতেও যাব। এখানে কত টিয়া পাখি, সব ওই ফোর্টের দেওয়ালে যে ছোট ছোট গর্তগুলো রয়েছে সেখানে বসে রয়েছে। হ্যাঁ, রাজপুত কাটোচ রাজবংশ দ্বারা নির্মিত এই দুর্গ মহাভারতের সময় থেকে তার অস্তিত্বের দাবি রাখে। ওই দূরে পাহাড়ের চূড়াতে একটা মন্দির দেখতে পাচ্ছি, যেটা যেতে হবে ওই রাস্তাটা দিয়ে। দারুণ এই জায়গাটা। মেন ফোর্টের ভেতরে কিন্তু এরপরে আমরা ঢুকছি। একদিকে লেখা রয়েছে গঙ্গা, আর একদিকে যমুনা। দুর্গটি প্রায় ৩৫০০ বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এই দুর্গটি আলেকজান্ডার, সুলতান মাহমুদ, ফিরোজ শাহ তুগলক ও মুঘল সম্রাট আকবর সহ বহু বিদেশি আক্রমণের সাক্ষী। এখানে আদিনাথ জৈন মন্দির আছে, আর অম্বিকা দেবী টেম্পল রয়েছে। মুঘল সম্রাট আকবর ১৬১৫ সালে এই দুর্গ অবরোধ করার চেষ্টা করেছিলেন। মুঘল শাসনের পর মহারাজা রঞ্জিত সিং ১৮০৯ সালে প্রাচীন দুর্গটি দখল করেন এবং প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের সময় ৬ সপ্তাহ ব্যাপী অবরোধের পর ব্রিটিশরা অবশেষে দুর্গটি দখল করে। এভাবে বিভিন্ন শাসকের হাত ঘুরে কাংড়া ফোর্ট বহু যুগের ইতিহাস নিজের মধ্যেই ধারণ করে রেখেছে। তবে সময়ের নির্মমতায় এই দুর্গের জৌলুস অনেকটাই ম্লান হয়ে গেছে। দারুণ, উপর থেকে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। ১৯০৫ সালের ভয়াবহ ভূমিকম্পে দুর্গটির একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। শিখ সাম্রাজ্যের সময়কালে মহারাজা রঞ্জিত সিং কাংড়া দুর্গে একটি প্রবেশদ্বার নির্মাণ করেন, যা রঞ্জিত সিং দ্বার বা রঞ্জিত সিং দরওয়াজা নামে পরিচিত। ফোর্টের একদম উপরে চলে এসেছি, আর এখান থেকে চারিপাশটা এত অসাধারণ লাগছে, মানে ভাষা দিয়ে ব্যক্ত করা সত্যিই কঠিন। এই ওপরে বসার জন্য বেশ কিছু এরকম বেঞ্চ রয়েছে। ওপরে উঠে এখানে বসতে পারো, এখান থেকে প্রকৃতিটাকে নিজের মতো করে উপভোগ করতে পারো। আর এইদিকে হচ্ছে সানসেটটাও কিন্তু উপভোগ করতে পারো। এই কাংড়া ফোর্ট পুরো হিমালয়ের মধ্যে সবথেকে লার্জেস্ট এবং সবথেকে পুরনো ফোর্ট, মানে একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারো এটাকে। প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে এর সাথে। কাংড়া ফোর্ট শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়,
এটি সময়ের সাক্ষী। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাস নিজের ভাষায় কথা বলছে। রাজাদের উত্থান পতন, যুদ্ধের কাহিনী আর মানুষের অদম্য সাহসের গল্প শোনাচ্ছে। কি মায়াবী লাগছে চারিদিকটা, অপূর্ব। এক্ষুনি সূর্যাস্ত হবে। এখান থেকে অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত দেখা যায়। সূর্যের শেষ কিরণটা চারিটা আকাশকে একদম ভরিয়ে রেখেছে। কাংড়া ফোর্ট থেকে দেখা এই সূর্যাস্তের রূপ যেন প্রকৃতির এক নীরব জাদু। ডুবতে থাকা সূর্যের আলোয় দূরের পাহাড়গুলো যেন লাল আর সোনালি আভায় ভেসে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা সানসেটের সাক্ষী হলাম আমরা। আর অলরেডি 5:30 বাজতে যায়। প্রথমেই বলেছিলাম এখানে 5টা অবধি খোলা থাকে, কিন্তু সূর্যাস্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেতরে থাকা যায়। তো এখন 5:30 বাজতে যায়। আমরা এতক্ষণ ছিলাম, সানসেট হলো এবং গার্ডরা সবাই ওপরে গেছেন, বাদবাকি যারা আছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য, কেননা সূর্যাস্তের পরে এখানে থাকাটা অ্যালাউ নয়। তো দারুণ লাগলো এই জায়গাটা। যারা ধর্মশালা আসছো অবশ্যই কাংড়া ফোর্ট ঘুরবে, অসাধারণ লাগবে। আমরা ফোর্ট থেকে নামছি আর এখন শুধু ভিউটা দেখো, মেঘ ভেসে বেড়াচ্ছে, মেঘ এসে পুরো জায়গাটাকে কভার করে দিচ্ছে। কি অসাধারণ! প্রকৃতি কি অসাধারণ না? কি মায়াবী লাগছে। উফ। কাংড়া ফোর্টে একটা রঙিন সূর্যাস্ত দেখে আমরা চললাম ম্যাকলিওডগঞ্জের লোকাল মার্কেট ঘুরতে। সন্ধেবেলার এই ম্যাকলিওডগঞ্জ একেবারে অন্যরকম। আলোয় আর মানুষের ভিড়ে একেবারে জমজমাট একটা জায়গা। এখানে প্রচুর দোকান থাকলেও দাম অনেকটাই বেশি লেগেছিল আমাদের। এখান থেকে শপিং না করে শুধুমাত্র মার্কেট ঘুরে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আমাদের খাবার আজকে আমরা রুমেই নিয়ে নিয়েছি। আজকে আমাদের ডিনারে রয়েছে ভাত, ডাল, মিক্স ভেজ, সাথে এগ কারি, বাটার রুটি আর সালাড। সুপ্রভাত বন্ধুরা, আজকে ধর্মশালাতে আমাদের 3য় দিন আর এই পুরো ট্রিপের 5ম দিন। আজকে আমরা এই ধর্মশালার যে লোকাল সাইট সিন রয়েছে সেগুলো করব। সবার প্রথমেই যাব আমাদের রুম থেকে যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে সেখানে। তারপরে আমরা চলে যাব এখানকার আশেপাশে আরও যেসব জায়গা রয়েছে সেগুলো দেখতে। তাহলে চলো আর দেরি করব না, আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরিয়ে পড়ি। ধর্মশালা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। সকালবেলাতে রোদ উঠলে এখানে হালকা গরম মতো লাগছে, মানে গরম ঠিক বলবো না, একদম প্লেজেন্ট ওয়েদার। আর যখন যত বেশি রাত বাড়ছে ঠান্ডা কিন্তু ততই বাড়ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ডালহৌসিতে হয়তো বেশি ঠান্ডা, কিন্তু না, সেই ধারণাটা ভুল। এখানে কিন্তু তার থেকেও বেশি ঠান্ডা। তো ভীষণ ভালো লাগছে, শীতটাকে খুব ভালোভাবে আমরা উপভোগ করছি। আর ট্যুর পিকার্সের কথা দ্বিতীয়বার কী বা বলবো, এত ভালো ব্যবস্থাপনা, আমরা কিন্তু সবাই খুব খুশি।
ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট কিন্তু আজকে বুফেতে রয়েছে। এখানে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, এইদিকে রয়েছে আলুর পরোটা, সাথে আচার আর দই, সাথে চা কফি তো রয়েছে। সকাল 10টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াটারফলের দিকে। যেদিকে ভাগসুনাগ মন্দিরটা ছিল ঠিক সেই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে, আরও উপর দিকে ট্রেক করে যেতে হবে। মোটামুটি 30 মিনিটের মতো আমাদের সময় লাগবে। এখানে অটো স্ট্যান্ড, ভাগসু অটো স্ট্যান্ড আর ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, মার্কেট রয়েছে, দাম একটু বেশি। কিন্তু আমি যেটা বলবো, ম্যাকলডগঞ্জে আমরা তো গেছিলাম, ম্যাকলডগঞ্জের দোকানের সংখ্যা মানে ওই গরম পোশাকের দোকানের সংখ্যা কিন্তু খুব লিমিটেড, দাম অত্যাধিক বেশি। এখানে তাও একটু আধটু তোমরা দরদাম করে জিনিস কিনতে পারো, জিনিসের অপশনটা একটু বেশি রয়েছে এই ভাগসু মার্কেটে। চাইলে এখান থেকে জিনিসপত্র তোমরা কিনতে পারো। সকাল সকাল কিন্তু এখানে মার্কেট খুলে গেছে। হ্যাঁ, এখানে পরপর কিন্তু এরকম গরম পোশাকের দোকান রয়েছে। আর আমার নিজের তো 3টে ছোট ছোট ছানা আছে, তো সেই ছানাদের জন্য আমি শপিং করব। যে এইদিকে ভাগসু মন্দির, এখানেই আমরা এসছিলাম রাতের বেলাতে। এখানে পূজার সামগ্রীও রয়েছে, মহাদেবের মন্দির। এইদিকে সুইমিং পুল রয়েছে, বজরংবলীর স্ট্যাচু রয়েছে। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে ওয়াটারফলের দিকে। এইদিকে ভেতরটাতেও অনেক মার্কেট রয়েছে, অনেক দোকান রয়েছে। ওই ওপর অব্দি আমরা যাব, অনেকে যাচ্ছে কিন্তু। তবে এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, এমনি স্লোপ মতো করা রয়েছে, এটা ধরে ধরেই যেতে হবে। সমান রাস্তা, অসুবিধা হবে না আশা করছি। ওই নিচে কিন্তু একটা ক্যাফে রয়েছে, এই রাস্তাটা ধরে গেলে ওই ক্যাফের সামনে যেতে পারবে, আর সাথে পাশ থেকে বয়ে যাবে এরকম নদী। এখানে কিন্তু জিপ লাইনও রয়েছে, এই যে এটা দিয়ে ওই পাশে তোমরা যেতে পারবে। যারা অ্যাডভেঞ্চার করতে চাও করতে পারো। ওইখান থেকে শুরু হয় জিপ লাইনটা। কিतना करके भैया? पर पर्सन। এখানে 300 টাকা করে লাগে জিপ লাইন করতে, নর্মালি 500 টাকা, কিন্তু এখন যেহেতু ওনারা বউনি করবেন সেই জন্য 300 টাকাতেই দিয়ে দেবেন পার হেড। এইটুকুনি হেঁটে এসেই গরম লাগছে। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ক্যাফে রয়েছে, খাবার দাবার খেতে চাইলে এখানে খেতে পারো। আমরা ডালাউসে থেকে যেগুলো কিনেছিলাম সেম জিনিস এখানে রয়েছে। আচ্ছা, এখানে প্রচুর এরকম অ্যাক্টিভিটিস রয়েছে, জিপ লাইন রয়েছে, স্কাই সাইক্লিং রয়েছে, ফ্লাইং ফক্স, জায়ান্ট সুইং, প্যারাগ্লাইডিং, সব এই সাইড দিয়ে হয়। এই যে এখানে সব অ্যাক্টিভিটিসগুলো হয়। আমরা এত সুন্দর একটা লোকেশনে থাকছি, সব কিছু পায়ে হেঁটে একদম সামনে। এই যে স্কাই সাইক্লিং আছে, এখানে তোমরা জিপ লাইন করো, স্কাই সাইক্লিং করো, ফ্লাইং ফক্স, জায়ান্ট সুইং, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে পার পার্সন 500 টাকা করে। আর প্যারাগ্লাইডিংয়ের প্রাইসটা আলাদা। এই জায়গাটায় একটু চড়াই উঠতে হবে, চড়াইটাতে উঠতে একটু কষ্ট হচ্ছে। এরপরে এখানে সিঁড়ি রয়েছে।
এখানে বসার এরকম জায়গা রয়েছে, হাঁপিয়ে পড়লে বসতে পারো। এই সিঁড়িটাতে কষ্ট হচ্ছে না, ওই নিচের সিঁড়িগুলো কিরকম একটা বেশ খাড়া খাড়া টাইপের, এটা ঠিক আছে, আসতে পারেন আপনারা। যত সামনে যাচ্ছি ততই জলের শব্দ আরো জোরে হচ্ছে। সামনে থেকে রাস্তা খারাপ, রাস্তাই নেই। এই জায়গাটা খুব সাবধানে যেতে হবে, বয়স্করা সাথে থাকলে একটুখানি এই জায়গাটা সাবধানে আসতে হবে, কেননা এই জায়গাটাতে রাস্তা নেই বললেই চলে। পৌঁছে গেলাম আমরা ভাগসু ওয়াটারফলে, আর এখানে কিন্তু বেশ ভালো রকমের ভিড় হয়েছে। এখন সকাল 10:30 বাজে, এখন থেকে এখানে খুব ভিড়, সবাই বিভিন্ন পোজে ফটো তুলছে ঝর্ণার সাথে। আর এখানে অনেক ক্যাফে রয়েছে, ছোট ছোট শপ রয়েছে, খাবার দাবার খেতে পারো, কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো এখানে। আমার এই রকমই একটা ফটোগ্রাফার দরকার, উনি বসে রয়েছেন, এক একজন করে যাচ্ছে আর ফটো তুলে দিচ্ছে, কি ভালো। অনেকক্ষণ ওয়েট করার পরে এই ওয়াটারফলের সামনে আসতে পারলাম, অসাধারণ লাগছে। যারা তোমরা ওয়াগসুতে থাকছো, মানে ধর্মশালাতে থাকছো, তারা কিন্তু এই ওয়াটারফলটা অবশ্যই দেখতে এসো। হালকা ট্রেক, কিন্তু খুব ভালো লাগবে। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 70 ফুট। বর্ষাকালে এই ঝর্ণার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। আমরা 10টায় বেরিয়েছিলাম হোটেল থেকে, এখন 11টা বাজে, মানে পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের যাওয়া আসা মিলে। দারুণ লাগলো, ওয়াটারফলটা দারুণ। এছাড়াও আরও উপরে ওঠা যায়, কিন্তু তোমরা চাইলে উঠতে পারো, আমরা শুধু ওয়াটারফল অবধিই গেলাম। দারুণ সুন্দর, খুব এনজয় করেছি। এখানে কি সুন্দর এরকমভাবে ছবি আঁকা হয়, মানে তোমাদেরকেই কার্টুনের মতো করে ছবি এঁকে দেবেন ওনারা। সিঙ্গেল যদি তোমরা কেউ এখানে ছবি আঁকাতে চাও তাহলে লাগবে 500 টাকা, কাপেল এলে 800 টাকা। এর সাথে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। দারুণ সুন্দর, কিন্তু এরকম জিনিস তোমরা করে নিয়ে যেতে পারো। দুপুর 11টা বাজে, আমরা ওয়াটারফল থেকে ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি সাইট সিন করতে। তো চলো যাওয়া যাক। আমরা ম্যাকলডগঞ্জে ঢুকছি। তো এখানে পরপর প্রচুর দোকান রয়েছে, কালকে রাতের বেলা তোমাদেরকে সেটা দেখিয়েছি, তো দিনের বেলাতেও এই জায়গাটা কীরকম লাগে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দোকানপত্র হয়তো অনেক রয়েছে, কিন্তু গরম পোশাকের জিনিসপত্রের দোকান খুব কম রয়েছে এবং সেই রকম দাম। এখানে কিন্তু দরদামের সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা নেই। আর মার্কেট কিন্তু মোটামুটি ওই রাত 8টার পরে ফাঁকা হয়ে যায়, দোকানপত্র সেরকমভাবে খোলা থাকে না, 8টা সাড়ে 8টা পর্যন্ত ম্যাক্সিমাম। তো যদি আসতে হয় এখানে ওই বিকেল বিকেল করে এলে বেটার। ধর্মশালার একটি জনপ্রিয় উপশহর ম্যাকলিওডগঞ্জ। ম্যাকলিওডগঞ্জের প্রাণকেন্দ্র হলো এখানকার মেন মার্কেট।
ছোট ছোট দোকানে তিব্বতী হস্তশিল্প, রঙিন প্রার্থনা পতাকা, শীত পোশাকের দোকান ও সারি সারি খাবারের দোকান, সব মিলিয়ে এই মার্কেটে হাঁটলেই পাহাড়ি জীবনের ছোঁয়া পাওয়া যায়। আমরা মেকলডগঞ্জে নেমে গেলাম। এটাকেই কিন্তু মল রোডও বলা হয়, এখানকার মল রোড। কালকে আমরা এই রাস্তাতেই ঢুকেছিলাম শপিং করার জন্য। তো রাতের বেলা এখানে মেজাজটা আলাদা রকমের হয়ে যায়, দিনের বেলা আলাদা রকম। এখানেই রয়েছে দালাই লামা টেম্পল। লোকাল মার্কেটের পাশাপাশি এখানে রয়েছে অনেক মঠ ও মন্দির। তৎকালীন সময়ে নির্বাসিত তিব্বতী সরকারের সদর দপ্তর ছিল এখানে, তাই তিব্বতীদের একটি বড় জনসংখ্যা এই শহরের অধিবাসী। তাই ম্যাকলিওডগঞ্জ লিটিল লাসা নামেও পরিচিত। তো আমরা যে জায়গাতে রয়েছি মানে ভাগসু হাইটসে, ওখান থেকে কিন্তু এই সাইট সিনগুলো একদম কাছে। তোমরা ওখানে থাকতে পারো, যেরকম ভালো সার্ভিস, যেরকম ভালো খাওয়া দাওয়া, যেরকম ভালো ভিউওয়ালা রুমস, তার সাথে সাথে সাইট সিনও কিন্তু এইরকম খুব সহজে একদম সামনেই করতে পারো। অটোতে করে আসতে পারো, যারা ট্রাভেল এজেন্সির সাথে আসবে না অটোতে করে আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু 80 টাকা করে লাগে হোটেল থেকে এই অবধি আসতে। আচ্ছা, এই টেম্পলটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল একটা, যেটা গার্ডেন জানগেটস লামোখাং, আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, তোমরা এখানে ঢুকতে পারো, বেশ সুন্দর। আমরা ঘুরে দেখে নিলাম ম্যাকলিওডগঞ্জের মেন মার্কেটের ভেতরেই অবস্থিত কালচক্র মন্দির। এই মন্দিরে কালচক্র বা সময়ের চক্রের উপাসনা করা হয়, যা জীবন, সময় ও মহাবিশ্বের গভীর দর্শনের প্রতীক। এখন আমরা যাচ্ছি দালাই লামা টেম্পলের দিকে। যে রাস্তাটা এই সোজা এসে নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি। প্রায় 10 মিনিট মতো হাঁটলে তবে গিয়ে আমরা পৌঁছাবো দালাই লামা টেম্পলে। এই দিকটাতে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। কালকে যখন আমরা এসছিলাম রাতের বেলাতে, তখন তো এই মার্কেটটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য বুঝতে পারিনি। তবে আজকে দালাই লামা যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে, বেশ কিছু। তবে সেই রকমভাবে সোয়েটার পত্র এরকম দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মোজা, টুপি এগুলোরই বেশিরভাগ দোকান। আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম ধর্মশালা স্কাইওয়েতে। এখান থেকে রোপওয়ে ছাড়ে। আচ্ছা, এই রোপওয়েটাতে করে তোমরা ধর্মশালা যেতে পারো। 1 সাইডের জন্য এখানে পার পার্সন লাগে 500 টাকা, আর যদি 2 সাইডেরই করতে চাও তাহলে লাগবে 750 টাকা। कितना करके भैया? 550 किलो। এখান থেকে আমরা আখরোট কিনলাম। আখরোটের দাম 550 টাকা কেজি। আমরা পৌঁছে গেলাম দালাই লামা টেম্পলে। এই সামনে কিন্তু পার্কিংও রয়েছে, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং করতে পারবেন গাড়ি এখানেই। আর যদি হেঁটে আসেন তাহলে ম্যাকলডগঞ্জ পুরো ঘুরে সুন্দরভাবে এখানে ঢুকে যেতে পারবেন। ম্যাকলিওডগঞ্জে রয়েছে দালাই লামা টেম্পল বা নামগ্যাল মনেস্ট্রি। এই নামগ্যাল মনেস্ট্রি ম্যাকলিওডগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ এবং দালাই লামার ব্যক্তিগত মনেস্ট্রি। এই মনেস্ট্রি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তিব্বতী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র। আমরা জুতো খুলে এরপরে প্রবেশ করব টেম্পলে।
পড়েছি দালাই লামা টেম্পেলে। আর এখান থেকেই ভিউটা জাস্ট দেখো, দূরে ধলাধার হিলস, অসাধারণ। আর কিছুদিন পরেই এই পাহাড় পুরো বরফে ঢেকে যাবে। সামনেই রোপওয়ে রয়েছে, তোমরা চাইলে রোপওয়েতে করে ধর্মশালা যেতে পারো। আর এইটা হচ্ছে পেইড পার্কিং, এইটা হচ্ছে পেইড পার্কিং। যারা গাড়ি নিয়ে আসছো এখানে গাড়ি পার্ক করতে পারো, তারপরে জাস্ট 2 পা হাঁটলেই এই টেম্পল। আর যারা চাইছো যে এই ম্যাকলয়েডগঞ্জ ঘুরবে, তারা একদম সামনে ম্যাকলয়েডগঞ্জের ওখানে মোড়ে গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে শপিং করতে করতে দালাই লামা টেম্পলে আসতে পারো বা রোপওয়ে চাপতে পারো। দালাই লামা টেম্পল ঘুরে এবারে আমরা দেখব ধর্মশালার বিখ্যাত সেন্ট জন ইন দ্য ওয়াইল্ডারনেস চার্চ। আমরা পৌঁছে গেলাম চার্চে। চার্চটা বেশ সুন্দর, পুরো দেওদারের জঙ্গলের মাঝখানে এই চার্চটা। পাহাড়ের কোলে ঘন দেবদারুর জঙ্গলের মাঝে অবস্থিত এই গির্জা 1852 সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়। এই চার্চটি নিওগথিক স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছিল, যেখানে রঙিন কাঁচের জানলা, পাথরের দেওয়াল ও কাঠের ছাদ বিশেষভাবে লক্ষিত হয়। পরাধীন ভারতের ভাইসরয় লর্ড এলগিনের সমাধি রয়েছে এই চার্চে। এই কারণেই এই চার্চটি ঐতিহাসিক দিক থেকেও বেশ উল্লেখযোগ্য। বেশ সুন্দর এই জায়গাটা, দেওদার জঙ্গলের ভেতরে সুন্দর শান্ত নিরিবিলি একটা চার্চ। চার্চের ঠিক পাশেই আছে ইকো পার্ক। আপনারা চাইলে জনপ্রতি 25 টাকা দিয়ে ঘুরে নিতে পারেন এই ইকো পার্ক। আচ্ছা, এইদিকে একটা ইকো পার্ক রয়েছে, এটার জন্য এন্ট্রি ফি রয়েছে 25 টাকা করে, বাচ্চাদের জন্য 10 টাকা করে। তোমরা চাইলে এই ইকো পার্কটাও ঘুরে নিতে পারো। আমরা পৌঁছে গেলাম এই ধর্মশালার ডাল লেকে। লেকে যদিও এখন জল নেই, তবে জায়গাটা খুব সুন্দর। জল যদি ভরে থাকতো তাহলে কিন্তু এই ভিউটা অসাধারণ সুন্দর। ঘন দেবদারু ও পাইনের জঙ্গলে ঘেরা এই ডাল লেক তার পবিত্র শিব মন্দির ও মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। বর্ষাকালে লেকটি জলে পরিপূর্ণ থাকে, তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা এখন নদীতে যাচ্ছি এবং ওখানে দারুণ সুন্দর সানসেট দেখা যায়। তো সানসেটটা মিস করব না, চলো যাওয়া যাক। এবারের ট্যুরে আমরা নিয়েছিলাম ট্যুর পিকার্সের ডিলাক্স উইথ ফুড প্যাকেজ। এই প্যাকেজের পাশাপাশি আরও বেশ কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। আমরা পৌঁছে গেলাম নদীতে। তো এখান থেকে দারুণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তো চলো এখান থেকে আজকে আমরা সূর্যাস্ত দেখব। কালকে দেখেছিলাম কাংড়া ফোর্টে, অসাধারণ সুন্দর একটা সানসেট। আর আজকে দেখব নদী থেকে। এটা নদী ভিউ পয়েন্ট। এখানে আই লাভ নদী, এরকম টাইপের নদী লাভ এরকম রয়েছে। এখানে ফটো তোলা যেতে পারে, টেলিস্কোপও আছে এখানে। এখানে 20 টাকা করে লাগবে, তাহলে তোমরা দারুণ সুন্দর এই ধলাধার পাহাড়ের একটা ভিউ পাবে। বেশ সুন্দর জায়গাটা। ধর্মশালার ম্যাকলিওডগঞ্জ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত নদী সানসেট পয়েন্ট এমন একটি জায়গা যেখানে প্রকৃতি তার নিজের সবচেয়ে সুন্দর আর শান্ত রূপে ধরা দেয়। আমরা প্রথমে চলে গেছিলাম এই দিকটাতে। এই দিকটাতে ভিউ পয়েন্ট আছে আর সানসেট পয়েন্ট হচ্ছে এই সাইডে। এটা কিন্তু ভুল করবে না। ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে রাইটে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে এসে ঠিক এই ক্যাফের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমাদেরকে নিচে যেতে হচ্ছে সানসেট পয়েন্টে। রাস্তাটা একটুখানি অফরোডিং টাইপের, সেই রকম রাস্তা নয়, একটু সাবধানে নামতে হবে। এখন আমি রয়েছি সানসেট পয়েন্টে আর এখান থেকে ভিউটা দেখো।
ওপরে কিন্তু ক্যাফেও রয়েছে বেশ কিছু। এইদিকে একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে বসে এরকম সুন্দর সানসেটটা উপভোগ করা যাবে। ওপরে যে ক্যাফে রয়েছে সেখান থেকেও খুব সুন্দর দেখা যায়। আর আমরা কোনো ক্যাফেতে বসিনি, এখানে বসেই উপভোগ করছি সানসেটের এরকম সুন্দর একটা রূপ। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নিরিবিলি পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এখানে বসে শুধু প্রকৃতির শব্দ শোনা যায়, হালকা বাতাস, পাখির ডাক আর দূরের পাহাড়ি গ্রামগুলোর নীরবতা। যারা একাকী প্রিয়জনদের সাথে শান্ত মুহূর্ত উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গা একেবারে পারফেক্ট একটা ডেস্টিনেশন। সানসেট দেখতে দেখতে এই সামনের দোকান থেকে নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি। দারুণ। এখান থেকে দেখা সূর্যাস্তের রূপ সারা জীবন মনে রাখার মতো। মনোমুগ্ধকর সেই সূর্যাস্তের সময়ের রঙিন আকাশ যেন আলোয় ভরে ওঠে। একটা মনোমুগ্ধকর সানসেট দেখে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে, আর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে। আজকে আমাদের ধর্মশালাতে লাস্ট নাইট, আর আজকে আমাদের জন্য এখানে বুফেতে খাবার দেওয়া হয়েছে। কি কি রয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে সালাড, এখানে বাটার রুটি, ভাত, মিক্সড ভেজ, রাজমা, পনির বাটার মশালা আর শিমুই। আর আমাদের জন্য কিন্তু রয়েছে এখানে চিকেন। সুপ্রভাত বন্ধুরা, ধর্মশালাতে আজকে আমাদের ষষ্ঠ দিন এবং এই ট্রিপেরও বলতে গেলে শেষ দিন। কালকেই আমরা অমৃতসর থেকে চলে যাব দিল্লিতে এবং দিল্লি থেকে আমাদের ফ্লাইট রয়েছে কলকাতার জন্য। তো এই কটা দিন আমরা ঘুরলাম, অসাধারণ লাগলো। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর হোটেল আর এত সুন্দর গাড়ির ড্রাইভার, মানে পুরো ট্রিপটাই কিন্তু ভীষণ এনজয় করলাম আমরা সবাই মিলে। আর তার জন্য ধন্যবাদ দিতে চাই ট্যুর পিকার্সকে। অসাধারণ ঘুরেছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8টা। এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব অমৃতসরে। অমৃতসরে আমাদের আজকের দিনটা স্টে রয়েছে, তো দেখি ওখানে আমাদের কীরকম হোটেল রয়েছে। সাথে সাথে কিছু সাইট সিন তো রয়েছে, সেগুলো সবই আজকে আমরা করব। তো ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখন বাজছে ঘড়ির কাঁটায় 8:30। এখানে ব্রেকফাস্ট কিন্তু শুরু হয় সকাল 9টায়। তো আমরা স্পেশালি রিকোয়েস্ট করেছি বলে ওনারা তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। আজকে আমরা নিয়েছি বাটার টোস্ট, সাথে বয়েলড এগ আর চা কফি। বছরের যে কোনো সময়ই কিন্তু আপনারা এই ডালহৌসি, ধর্মশালা এবং অমৃতসর এই ট্যুরটা করতে পারেন। তবে আমরা এসেছি নভেম্বর মাসে, আর নভেম্বর মাসে এসেছি বলে এত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতিকে উপভোগ করতে পারছি। আর যদি আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আসেন তাহলে কিন্তু এই পরিবেশটা টোটালি চেঞ্জ হয়ে যায়। পুরো বরফে মোড়া প্রকৃতিকে আপনারা উপভোগ করতে পারবেন। মন ভালো করা হাজারো স্মৃতি সঞ্চয় করে বিদায় জানালাম ধর্মশালাকে। অমৃতসর ভ্রমণের গল্প নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, পাশে থাকবেন।